এখানে বিন্দুমাত্র কাজ করার সুযোগ পায়নি। ভোট মেশিনারিটা কি? ভোট মেশিনারি হচ্ছে সংগঠন যাদের আছে, যারা বুথ ভিত্তিক সংগঠন তৈরি করে, তাতে যেমন একটা স্বাভাবিকভাবে লোকের ভোট দিতে আসে, সে ভোট করানো একটা ব্যাপার। এটা খুব একটু গোলমেলে, এর ভেতরে অনেক রকম গোলমেলে বিষয় রয়েছে। সবটা খুব প্রশংসনীয় জিনিস নয়। এই ভোট করানোর ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে ছাপ্পা ভোট বা ফলস ভোট যাকে বলে, বা প্রক্সি ভোট, এই ধরনের মেশিনারি গুলো কাজ করে। এইবারে কিন্তু তার কোনো স্কোপ প্রায় ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিযোগ করছেন মহিলাদের ওপর লাঠিচার্জ হয়েছে, বাচ্চাদেরকে মারধর করা হয়েছে ইত্যাদি নানান রকম অভিযোগ করছেন। এই যে আপনি বলছেন, আমরা দেখতেও পাচ্ছি যে বিপুল পরিমাণে ভোটিং পার্সেন্টেজ, শুধুমাত্র পার্সেন্টেজে নয়, প্রচুর মানুষ বাইরে বেরিয়ে ভোট দিয়েছেন, সংখ্যার নিরিখেও আমরা দেখতে পাচ্ছি বিপুল ভোটদান। এটাই কি কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে চিন্তায় রেখেছে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার, আমরা যদি বডি ল্যাঙ্গুয়েজটা দেখি, কয়েকদিনের মধ্যে একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। দেখো, ভোটদান বেশি হলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত দেখেছি যে গত 11 সালের পর থেকে 11, 16, 21 তিনবারই আমরা দেখেছি ভোটদান যত বেড়েছে, তৃণমূলের আসন সংখ্যাও বেড়েছে, তৃণমূলের ভোটের পার্সেন্টেজও পরপর 2 বছর বেড়েওছে। একবার কমেছিল, একটু বেড়েছে। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে সাধারণত যেটা বলা হয় যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, সেটা এই পশ্চিমবঙ্গের এ যাবৎকালীন, অর্থাৎ তৃণমূল আসার পর যে চেহারাটা আমরা দেখেছি, বা বাম জামানাতেও দেখেছি, বাম জামানা তো 3.5 দশক তো বাম জামানা দেখলাম, তো তাতে কিন্তু এই যেটা সারা ভারতের অন্যান্য ক্ষেত্রে সেকুলারিস্টরা বলে থাকে, সেটার সঙ্গে কিন্তু এটা মিল খাচ্ছে না। অর্থাৎ এখানে ভোটের পরিমাণ বেশি হলেও দেখা যাচ্ছে যে শাসক দলই তার অ্যাডভান্টেজ পাচ্ছে, তার সুবিধা পাচ্ছে। কিন্তু এইখানে একটা নতুন ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এসআইআর এর পর নাম বাদ যাওয়া এবং নতুন নাম ইনক্লুশন সব মিলিয়ে এক একটা কেন্দ্রে প্রায় দেখা যাচ্ছে খুব মানে গোলা গোলা একটা যদি হিসাব করি, 30 থেকে 40 হাজার ভোট কিন্তু অতিরিক্ত ভোট করছে, যে ভোটটা আগে করতো না। কারণ আমরা ভোটের হার শুধু বলছি না, ভোটের সংখ্যাও বেড়েছে। তার একটা কারণ হতে পারে যে এসআইআর এর একটা আতঙ্ক, লোকের চাপ ছিল যে যদি যেমন একটা কথা রটেছিল, আমরা আগের দিনও আলোচনা করেছি, যে লোকের মনে একটা ধারণা হয়েছিল যদি ভোটটা না দিই তাহলে বোধহয় আমার ভোটার লিস্ট থেকে নামটাই বাদ চলে যাবে, আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে, আমার অন্যান্য সুযোগ সুবিধা বঞ্চিত হবো। এইসব কারণে হতে পারে, যাই হোক, সেটা অন্য বিষয়। কিন্তু ভোটটা পড়েছে, এটা ঘটনা। আর এই বেশি ভোটটা কিন্তু আর কোন ভোট মেশিনারি, আমি আগেও বলেছি, ভোট মেশিনারি যেহেতু এখানে অকেজ ছিল, অপ্রাসঙ্গিক ছিল, অর্থাৎ না বিজেপি, না সিপিএ, না কংগ্রেস, না তৃণমূল, কারোরই কোনো ভোট মেশিনারি এখানে বিন্দুমাত্র কাজ করার সুযোগ পায়নি। ভোট মেশিনারিটা কি? ভোট মেশিনারি হচ্ছে সংগঠন যাদের আছে, যারা বুথ ভিত্তিক সংগঠন তৈরি করে, তাতে যেমন একটা স্বাভাবিকভাবে লোকের ভোট দিতে আসে, সে ভোট করানো একটা ব্যাপার। এটা খুব একটু গোলমেলে, এর ভেতরে অনেক রকম গোলমেলে বিষয় রয়েছে। সবটা খুব প্রশংসনীয় জিনিস নয়। এই ভোট করানোর ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে ছাপ্পা ভোট বা ফলস ভোট যাকে বলে, বা প্রক্সি ভোট, এই ধরনের মেশিনারি গুলো কাজ করে। এইবারে কিন্তু তার কোনো স্কোপ প্রায় ছিল না। শান্তিপূর্ণ ভোটের পর আমরা দেখতে পেলাম কিছুটা হাই ড্রামা, এবং এই ড্রামার নেপথ্যে যদি মূল কারিগর বলা যায় তাহলে কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী। এবং কোথাও না কোথাও তার মনে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে এখানে এই যে ইভিএমগুলোকে নাকি পরিবর্তন করা হতে পারে, ইভিএমে কারসাজি করা হতে পারে। এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের। বিজেপির তরফ থেকে পাল্টা এই অভিযোগ করা হয় যে যেখানে যেখানে বিজেপি জেতেনি বা যেই যেই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসেনি, তাহলে সেই রাজ্যগুলোতেও কি ইভিএম কারসাজি হয়েছে, তাহলে এই কারসাজিটা করেছে কে? এই প্রশ্নগুলোও কিন্তু বারবার করে আসে। আমি এবারে একটা বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনাবো। আপনারা গতকালই দেখেছেন, এই যখন উত্তেজনাপূর্ণ গভীর রাতে পরিস্থিতি তৈরি হলো, তার আগে বেশ কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভিডিও বার্তা দিলেন। সেই ভিডিও বার্তা থেকে একটা নির্বাচিত অংশ আপনাদের শোনাবো। এই স্ট্রং রুম পাহারা দেওয়া সংক্রান্ত বক্তব্যে কি বলেছিলেন মমতা ব্যানার্জি, একবার শুনুন। সবাইকে বলবো, নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমবেন। তার কারণ এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে
সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়, অবহেলা করবেন না। আর কাউন্টিং এমন ভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন লাস্ট অব্দি। আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। তো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভোট কুশলী বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চৌধুরী। আমি আবারও জয়ন্তবাবুর কাছে চলে যাব সরাসরি। একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, এই যে আপনি কিছুক্ষণ আগে ভোট মেশিনারির কথা বলছিলেন, দেখুন মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান যদি কোনো কিছুতে আসে, আমরা অনেক সময় শুনি না, মমতা বন্দ্যোপাধ্যায় তো এই অনুব্রত মণ্ডল সম্পর্কে বলেছিলেন দক্ষ সংগঠক, সংগঠনের ভালো কাজ করে। এই যে কথাগুলো আমরা, বিশেষণগুলো আমরা শুনতে পাই, যখনই মানুষের মন থেকে ভয়ের বাতাবরণ সরে যায়, যখনই মানুষের মনে এটা থাকে যে আমরা নির্ভয়ে গিয়ে ভোট দিতে পারবো, দেখুন ভোট যে মানুষ যাকে দিতে চান দিতে পারেন, এটা স্বাধীনতা কিন্তু আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। এবারে বিষয়টা হচ্ছে যখনই এই ভয়ের বাতাবরণটা সরে যায় তখন কি এই ভোট মেশিনারি, দক্ষ সংগঠক, ভালো সংগঠনের কাজ করে, ভালো ভোট করিয়েছি আমরা, এই সমস্ত বিষয়গুলো কি আর খাটে? এবারের ভোটে অন্তত এখনো পর্যন্ত আমরা নির্দিষ্টভাবে এটা বলতে পারি না যে রেজাল্ট কি হতে চলেছে, সেটা আমরা 4 তারিখেই বুঝবো। কিন্তু যে কথাটা আপনিও বলছিলেন যে এই দক্ষ সংগঠকরা, ভালো ভোট করান সংগঠকরা, ভোট মেশিনারিরা, তারা কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবারের ভোটে। হ্যাঁ, তারা ব্যর্থ, মানে তাদের কোনো এখানে কোনো সেই অর্থে আরো সঠিক শব্দটা তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তাদের কোনো প্রাসঙ্গিকতাই ছিল না এইবারের ভোটে, কোনো দলেরই নয়। এবং তাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন তৃণমূল, তেমনি লাভবান হয়েছে বিজেপি। আর ছোট্ট করে একটা কথা বলে রাখি এই ক্ষেত্রে, কারণ বিজেপির সংগঠন বলতে কিছু ছিল না। সত্যি কথা বলতে যে সিপিএম এরও যেটুকু সংগঠন বিভিন্ন জায়গায় রয়েছে, বিজেপির সেই সংগঠনটুকুও ছিল না। সুতরাং বিজেপির পক্ষে ওই তৃণমূলের সঙ্গে সাংগঠনিক পরাক্রমের পাল্লা দিলে তারা কিছুতেই পেরে উঠতো না, এটে উঠতে পারতো না, এটা ঠিক। যে কারণে আজকে যখন এই মেশিনারিটাকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার ফলে যেমন ভোটটা অবাধ হয়েছে, তেমনি একটা লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি হয়েছে। অর্থাৎ সংগঠনের জোর দেখিয়ে, সাংগঠনিক তাকাত দেখিয়ে আমি গণতান্ত্রিক মতামতের উপর প্রভাব বিস্তার করবো, এইটা খানিকটা হলেও ধাক্কা খেয়েছে। এমনিতে প্রচারে অনেক বেশি তারা সংঘবদ্ধ, যেহেতু সংগঠন আছে, যেটা বিজেপি অতটা পারেনি। বিজেপি অর্থবহুল প্রচার বিজেপিও করেছে, কিন্তু একদম যাকে বলে একেবারে অর্গানিক যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে কিন্তু তৃণমূল অনেক অনেক এগিয়ে এখন। এইবার দ্বিতীয় প্রসঙ্গে আসছি, তুমি বলছো এটা বডি ল্যাঙ্গুয়েজ কেন, এটা উনি আগের দিনও বেরিয়েছিলেন। বেরিয়ে রাস্তায় যখন আমি আগে বলার চেষ্টা করেছি যে উনি সারাক্ষণ স্ক্রিনে প্রায় কয়েক ঘন্টা 6 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা আমরা একটানা স্ক্রিনে যে কোনো খবর, যে কোনো চ্যানেল খুললেই আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে বেড়াচ্ছেন তার নিজের কেন্দ্রে, ভবানীপুরে, চক্রবেড়িয়ায়, হরিশ মুখার্জি রোড ইত্যাদি ইত্যাদি, কালীঘাট ইত্যাদি জায়গায়।